শুরু করছে আজ নতুন পর্ব। পেট্রোল সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমায় যে ঘটনাটা লিখে পাঠিয়েছে, ঠিক আছে, তার নাম রিঙ্কি, বাড়ি কলকাতার দিকে। ঠিক আছে, তো সে সেরকম যেরকম করে ঘটনা লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম রিঙ্কি। আমার আজকে যে ঘটনা আমি লিখে পাঠালাম সেটা আজ থেকে অনেক বছর আগের ঘটনা, এবং সেটা কিন্তু এখনও কন্টিনিউ চলছে, ঠিক আছে, আমাদের জীবনে। হ্যাঁ, তো প্রথমে বলে রাখি, আমার যে পৈতৃক বাড়ি আর কি, মানে যেখানে আমার ঠাকুমা থাকে, এখনও থাকে আর কি, তিনি এখনও বেঁচে আছেন, সেটা হচ্ছে সোদপুরে। এবার আমার বাবার অফিস রয়েছে নিউ টাউনে। এবং আমার যে মায়ের বাড়ি, মায়ের বাপের বাড়ি, আমার দাদুর বাড়ি আর কি, সেটা হচ্ছে বেহালায়। এবার মা আর বাবা দুজনে প্রেম করে বিয়ে। ঠিক আছে, প্রেম করে বিয়ে বলতে অ্যারেঞ্জ ম্যারেজই, কিন্তু সেটা পরবর্তীকালে প্রেম হয়েই তারপর বিয়ে হয়েছে। হ্যাঁ, এরা বলার কারণ পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো যেহেতু আমার বাবার বাড়ি সোদপুরে, তো সেজন্য কি হয়, সোদপুর থেকে নিউ টাউন যাওয়া বাবার পক্ষে অনেকটা অসুবিধাজনক হয়ে যেত। হ্যাঁ, কিন্তু বাবা অনেক বছর এই জার্নি করেছে, কিন্তু তার মনে হচ্ছে যে সেটা তার পক্ষে পসিবল হচ্ছে না। তো আমার বয়স যখন 16 হবে, তখন আমি মাধ্যমিক দেবো আর কি, সেই সময় আমার বাবা নিউ টাউনে, যেহেতু তার অফিস, তো সেই জন্য নিউ টাউনেই একটা ভাড়া বাড়ি নেয়। এবার যখনকার ঘটনা বলছি, তখন কিন্তু নিউ টাউন আজকাল, মানে আজকের মতো এতটা জাঁকজমক ছিল না। পুরোটাই জঙ্গল এরিয়া, হয়তো হাতে গোনা কয়েকটা অফিস, ঠিক আছে, আর বাকি পুরোটাই জঙ্গল। সেখানে একটা বাড়ি নেয়, যে বাড়িটা ভাড়া নেয় আর কি, বাবা, মা আর আমি তিনজনে থাকতাম। হ্যাঁ, এলাকাটা একেবারেই শুনশান। যে বাড়িটা আমরা ভাড়া থাকতাম, উপরের তলা মালিকের ঘর এবং নিচের তলা আমরা থাকি। মালিক থাকতো না, মালিক অন্য জায়গায় থাকতো। হ্যাঁ, এবার আশেপাশে যে এরিয়াটা পুরোই ফাঁকা, হয় বাড়ি তৈরি হচ্ছে, আর না হলে বাড়ি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, এরকম আর কি ব্যাপার। মানে আমাদের যে বাড়ি, সেখান থেকে হয়তো 500 মিটার দূরে একটা বাড়ি, এরকম টাইপের একটা জায়গা। ঠিক আছে, তো প্রথম 1-2 সপ্তাহ ঠিকঠাকই গেছে। তারপর থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে, প্রথমে আমার মায়ের সাথে হয়েছিল। আমার মা না বুঝতে পারতো যে তার ঘরে কেউ রয়েছে, ঠিক আছে, মানে সে একা নেই। যখনই আমার মা এরকম বলতো, তখনই আমার মনে হতো যে মা হয়তো ইয়ার্কি মারছে বা আমাকে ভয় দেখাচ্ছে, এরকম কিছু। কিন্তু কয়েকদিন পর থেকে আমারও ফিল হতে শুরু করে যে হ্যাঁ, মা কিন্তু ভুল বলছে না। হ্যাঁ, মানে দুপুরবেলা পর থেকেই কেমন যেন একটা ফিল হতো যে আমি আর মা পুরো বাড়িতে একা নেই, আমাদের সঙ্গে আরও অনেকজন আছে। হ্যাঁ, যাদেরকে আমি চোখে দেখতে পারছি না, কিন্তু আমি আমার দুজনে কিন্তু ফিল করতে পারছি। মানে অনেক সময় হয়, দেখবেন যে বাড়িতে কেউ থাকলে, অন্য ঘরে কেউ থাকলে, এবং আপনি যদি অন্য ঘরে থাকেন, এটা বোঝা যায় যে ঘরে কেউ রয়েছে। ঠিক আছে, এটা যখন তারা কথা বলে, ফিস ফিস করে যদি কোনো কথা হয়, সেই কথার শব্দ যখন আপনি শুনতে পারবেন, তখন বোঝা যায় যে বাড়িতে কেউ রয়েছে। আমি আর মা দুজনেই কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতাম। দুপুরবেলা হলেই মনে হতো ঘরের মধ্যে যেন কেউ রয়েছে, এবং তাদের এই ফিসফিসানি শব্দে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা অন্যরকম একটা ব্যাপার, ঘাবড়াহাট হতো আর কি। তো যাই হোক, যেটা আমি আমার মা দুজনেই বুঝতে পারতাম। এবার বাবাকে আমরা দুজনেই বলতাম, কিন্তু বাবা অতটা বিশেষ পাত্তা দিত না, কারণ সে মনে করতো নতুন জায়গা, হ্যাঁ, কয়েকদিন থাক, সব ঠিক হয়ে যাবে, এরকম একটা তার কথা ছিল। কিন্তু আমরা জানতাম যে আমরা কি ফিল করছি, আমরা কি বুঝতে পারছি। ঠিক আছে, একদিন যে কি হয়, আমি আমার ঘরে রয়েছি, এবার আমার বাবা মা তাদের নিজের ঘরে কথা বলছে আর গল্প করছে। এবার হঠাৎ করে সেই সময়, রাত তখন প্রায় 9:30-10টা বাজে। ঠিক আছে, সেই সময় আমার বাবা মার ঘরের যে অ্যাটাচ ব্যালকানি, সেই ব্যালকানিতে কেউ একজন টোকা মারছে। মানে দরজাটা ভেতর থেকে বন্ধ, ঘরের দিক থেকে দরজাটা বন্ধ, কিন্তু দরজায় কেউ একজন টোকা মারছে। এবার মা বাবা প্রথমে না বুঝতে পারেনি, বাবা মা ভেবেছে আমি হয়তো ইয়ার্কি মারছি বা কিছু। হ্যাঁ, আমাকে ডেকে বলছে, রিঙ্কি ইয়ার্কি করিস না, তো মায়ের সাথে আমি একটা সিরিয়াস কথা বলছি। আর বাবা আমাকে বলে, আমি তো প্রথমে বুঝতে পারিনি। তারপর 2-3 বার বলার পর আমি বাবা মার ঘরে যাই, গিয়ে বলছি কী হয়েছে, কি ডাকছো নাকি? তখন তারা বলছে তুই এখানে? তখন আমি বলছি হ্যাঁ, কেন, কী হয়েছে? তখন আমার বাবা বলছে, দেখ, বারান্দা দরজা দিয়ে কেউ যেন নক করছে।
হ্যাঁ, এবার আমাদের বারান্দাটা কিরকম, কোনো ওপেন বারান্দা না, পুরোটাই রেলিং দেওয়া, তাহলে কেউ ঢুকলো কি করে? তখন আমার বাবা বলছে, তোরা যখন দুপুরবেলা শুয়েছিস তখন দরজা দিয়ে শুয়েছিলি? আমি বললাম, হ্যাঁ, তুমি বেরিয়ে যাওয়ার পরে আমাদের ঘরে ছিটকানি থাকে, কোনো লোকজন না এলে আমি দরজা খুলে রাখবো কেন খামোকা? তখন আমার বাবার মতে এটা বলছিল যে হয়তো কোনো চোর চামার কিছু ঢুকে গেছে, হ্যাঁ, বারান্দায় ছিল এতক্ষণ, সে আর বেরোতে পারেনি। হ্যাঁ, আলাম না, এসব হওয়ার কোনো সিন নেই, কারণ দরজা আমাদের সবসময় বন্ধ থাকে। এবার অনেকক্ষণ ধরে প্রথমে তো ধীরে ধীরে টকটক করছে, ভদ্রস্থ হবে, তারপর যত সময় যেতে লাগলো, মানে ওটা না একটা ধীরে ধীরে মনে হচ্ছে দরজাটা ভেঙে যাবে আর কি, এত জোরে জোরে ঠকঠক করতে শুরু করে। এইবার আমার মা বলে যে ছেড়ে দাও, দরকার নেই, হ্যাঁ, কিছুক্ষণ পরে হয়তো নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি বলছি যে দেখেছো বাবা, তোমাকে আমরা বলতাম যে কিছু আছে এ বাড়িতে, আমরা দুজনেই ভুল দেখবো, ভুল ভাববো, এরকম হতে পারে। তখন আমার বাবা বলছে, দাঁড়া দেখছি আমি কি হয়, কি আছে। বা বাবা আমাদের যে ডাইনিং রুম, সেখানে একটা লোহার রড মতো ছিল, সে রডটাকে নিয়ে এসে দরজাটা খুলতে যাবে। আমি আর আমার মা দুজনেই বাবাকে সাবধান করলাম যে বাবা দেখে চিনতে, যা করো ভেবে চিন্তা করো। আমার বাবা এক হাতে তার রড, আর এক হাত দিয়ে দরজাটা যখনই সে খুললো, হ্যাঁ, একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া বাবাকে একদম ধাক্কা মেরে, মানে এতটা জোরে সে হাওয়াটা আমাদের ঘরে ঢুকেছিল, বাবা রীতিমতো ছিটকে পড়ে গেছিল। ঠিক আছে, আর সে হাওয়াটা একদম পুরো মায়ের দিকে চলে যায়। নিমেষের মধ্যে মা, যে কিনা বিছানায় বসেছিল, সে একদম তিরিং করে লাফ দিয়ে বিছানায় উঠে দাঁড়ায়। ঠিক আছে, এবার আমি আর বাবা দুজনে মিলে মায়ের দিকে তাকিয়ে রয়েছি, মানে অবাক দৃষ্টিতে। মানে এটা কি হলো, যে যে কিনা ভয় পেয়েছিল, যে কিনা বসেছিল গুটিসুটি মেরে, সে হঠাৎ করে এরকম উঠে দাঁড়ালো কেন? ঠিক আছে, বাবা যে কিনা পড়ে গেছিল আর কি, সে উঠে দাঁড়ায়, এবং আমি আমার বাবা দুজনে মিলে আমার মাকে ডাকছি যে কি হলো, কি করছো, দাঁড়ালে কেন, এরকম করে উঠে দাঁড়ালে কেন? আমার মা তো উঠে দাঁড়িয়েছে, কিন্তু সে কিন্তু পুরো দেওয়ালের দিকে ঘুরে গেছে। হ্যাঁ, সে কিন্তু আমাদের দিকে তাকিয়ে নি, সে দেওয়ালের দিকে ঘুরে গেছে। এবার যখনই আমি আর বাবা দুজনে মিলে মাকে ডাকছি, সে না ধীরে ধীরে আমাদের দিকে ঘুরছে। এবার যখনই সে আমাদের দিকে ঘোরে, আমরা দেখতে পাচ্ছি মায়ের পুরো শরীর সাদা হয়ে গেছে, মানে দুধ সাদা যেটাকে বলে সেরকম হয়ে গেছে, এবং মানুষের শরীরে যত শিরা উপশিরা রয়েছে সেগুলো যদি ফুলে ওঠে, হ্যাঁ, যেরকম লাগবে সাদা পুরো শরীর, তার গায়ে সবুজ সবুজ ওরকম শিরা, মুখে হাতে পায়ে সব জায়গায় ওরকম সাদা শরীরের মধ্যে সবুজ সবুজ শিরা ফুটে উঠেছে, মানে এটা বিভৎস লাগছিল। হ্যাঁ, তার চুলগুলো অটোমেটিকলি দুদিকে ঝুলছে, উড়ছে রীতিমতো, আর তার চোখগুলো পুরো কালো। মানে এটা কি করে সম্ভব যে কিনা একটা মানুষ, সাধারণ মানুষ কিছুক্ষণ আগে বসেছিল, তার শরীরে এরকম পরিবর্তন কি করে হতে পারে, তাই না? উঠে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আর একটা অদ্ভুত হাসি সে আমাদের দিকে তাকিয়ে হাসছে, একবার বাবার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, বাবা রীতিমতো জিজ্ঞেস করেছে, কি হলো তোমার, এরকম কি হয়েছে, এরকমটা তোমার শরীর কি করে হলো? মায়ের মুখে কোনো সারা শব্দ নেই। আরেকটা জিনিস যেটা দেখছিলাম, মা যে দাঁড়িয়ে রয়েছে, তার যে ছায়াটা দেওয়ালে পড়ছে, সে ছায়াটা প্রথমে নড়ছে, তারপর মায়ের শরীর নড়ছে। ব্যাপারটা বুঝতে পারলেন? প্রথমে ছায়াটা নড়ছে, তারপর মায়ের শরীরটা মুভমেন্ট করছে। এবার মা যে কিনা দাঁড়িয়ে ছিল, সেই কি একদম পুরো ব্যাঙাচির মতো, মানে ব্যাঙ যেমন করে বসে আর কি, সেরকম করে বসলো, বিছানা থেকে এক লাফ মেরে নিচে নামলো মেঝেতে, তারপরে ধীরে ধীরে বাবার কাছে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, যখনই সে বাবার কাছে সামনে এগোয়, বাবার দিকে, মানে বাবাকে মারতে যাবে বা এরকম কিছু একটা টেন্ডেন্সি ছিল তার, বাবা কি করে, বাবার হাতে যে লোহার রডটা ছিল সেটাই বাবা তার মায়ের হাতে ধরিয়ে দেয়। তৎক্ষণাৎ মা ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায় মেঝেতেই। ঠিক আছে, তারপরে আমি আর বাবা দুজনে মিলে মাকে বিছানায় তুলি। কিছুক্ষণের মধ্যে, 15-20 মিনিটের মধ্যে মায়ের জ্ঞান ফেরে, এবং মা বলছে কি হয়েছিল, দরজা খুললো, তারপর কি হলো, মায়ের আর কিছু মনেই নেই। ঠিক আছে, ওই দিনের পর থেকে প্রায় দিন আমার মায়ের মধ্যে রাত হলেই একটা
অদ্ভুত রকমের আচরণ আমি আর বাবা দুজনে লক্ষ্য করতাম। কিরকম আচরণ? মাকে বলতাম, মা খেতে দাও, রাত হয়েছে। মা বলতো, নিজে খেয়ে নে, আমি খাবো না, আমি খেতেও দেবো না, নিজে খেয়ে নে। বাবাকে রীতিমতো তুই তাকারি করতো। বাবা যখনই মাকে কিছু বলতে যেত যে এটা কেন করনি, ওটা কেন করনি, এই নিজে করে নে, কে হোস তুই আমার, অর্ডার দিচ্ছিস, এরকম করে একটা আচরণ। মানে এরকম একটা আচরণ করতো। আবার কিছুক্ষণ পরেই, মানে হয়তো 5 মিনিট পরে আবার ঠিক হয়ে যেত। 5 মিনিট পরে আবার মা যেরকম সেরকমভাবে কথা বলতো। এবার যখনই এরকম আচরণ করতো, মায়ের মধ্যে এরকম হতো আর কি, তখনই কিন্তু মায়ের পুরো গলা পুরো চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে। আর যখনই এরকম হতো, চুল খুলে যেত, মানে মাই খুলে দিত আর কি, চুল খুলে যেত। এবার এরকম প্রায় 5-6 দিন এরকম হওয়ার পরে আমি বাবাকে বলি যে তুমি একবার ঠাকমাকে ফোন করো। হ্যাঁ, বাবা ঠাকমাকে ফোন করে। বাবা আমার ঠাকমাকে সমস্ত কিছু বলে। বলার পরে ঠাকমা বলে যে ঠিক আছে, তুই ওকে নিয়ে আয় আমাদের বাড়িতে, কয়েকদিনের ছুটি নিয়ে তুই আয়, এখানে আমাদের যে মসজিদ রয়েছে সে মসজিদে ওকে একবার দেখা। তো তারপর কি হয়, সেখানে আমি আর বাবা দুজন মিলে মাকে নিয়ে যাই। ঠিক আছে, আমার ঠাকমার বাড়ি সোদপুরে। নিয়ে যাওয়ার পরে সেখানে একটা মসজিদ রয়েছে, বেশ নাম করা মসজিদ। সেখানে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ, বাবাকে আমার মাকে দেখে অনেক কিছু দেয় আর কি। এবার যেদিনকে আমরা নিয়ে যাচ্ছিলাম অটো করে, আমি আর ঠাকমা পেছনে বসেছি, আর বাবা অটোর সামনে বসেছে ড্রাইভারের সাথে। আমার আর ঠাকমার মাঝখানে মা। রীতিমতো যখন ওই মসজিদের থেকে হয়তো 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরে আমরা, তখনই মায়ের পুরো আচরণ যেরকম আর কি পুরো বদলে যায়। হ্যাঁ, ভুল বদলে যায় আর কি। মা রীতিমতো চিল্লাতে শুরু করে। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে, কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে। হ্যাঁ, মানে এতটা জোরে চিৎকার করতে শুরু করে যে রীতিমতো পাশে আমাদের অটো আশপাশ দিয়ে যেসব গাড়ি যাচ্ছে তারা অবধি আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মানে তারা হয়তো ভাবছে আমরা হয়তো আমার মাকে, মানে মহিলাটাকে কোনো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে বা কিছু। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমাকে, হ্যাঁ আমি যাবো না, আমার গাড়ি থামা, এক্ষুনি এক্ষুনি গাড়ি থামা, আমি এখান থেকে নেমে যাবো, এরকম করে চিৎকার করতে শুরু করে। এবং যখন অটোওয়ালা গাড়ি না থামায়, মানে অটো না থামায়, তখন সে রীতিমতো অটোওয়ালার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার গলাটাকে একটা হাত দিয়ে, পেছন দিয়ে একটা হাত দিয়ে পুরো চেপে ধরে, বলে গাড়ি থামা এক্ষুনি, নাহলে এক্ষুনি তোকে মেরে ফেলবো, এরকম করতে থাকে। তখন সেই সময় বাবা বুদ্ধি করে হনুমান চালিসা চালায় তার নিজের মোবাইলে, এবং সব কিছু ধীরে ধীরে কন্ট্রোলে আসে। তারপর তাকে ওই মসজিদে নিয়ে যাওয়ার পরে ঝাড়ফুঁক করা হয়। একটা তাবিজ দেওয়া হয়। তাবিজটা বলেছিল পড়ে থাকতে 2 সপ্তাহ, এবং ওই 2 সপ্তাহ আমরা ওই ঠাকুর বাড়িতেই ছিলাম। 2 সপ্তাহ পরে আমরা 3জনে আবার আমাদের ফ্ল্যাটে ফিরে আসি। তো ফ্ল্যাটে ফিরে আসার পরে দুদিন আমরা ঠিক ছিলাম। 3 দিনের দিন থেকে সেম জিনিস। ঠিক আছে, বাবা অফিস থেকে বেরিয়ে গেলেই আমাদের মনে হতো ঘরে কেউ না কেউ ঢুকছে, এবং যারা কিনা ফিস ফিস করে কথা বলছে। ঠিক আছে, উপরের তলা দিয়ে কিন্তু কোনোরকম কোনো শব্দ, সারা শব্দ হতো না। এরকম নয় যে উপরের তলায় কিছু রয়েছে বলে উপরের তলা মালিকরা থাকেন, এরকম কিন্তু না। যা হতো আমাদের ঘরেই হতো। ঠিক আছে, বিশেষ করে আমাদের ডাইনিং রুমে। এরপরে আমরা ওখান থেকে ফিরে আসি। হ্যাঁ, এবার ধীরে ধীরে মায়ের শরীর অনেক খারাপ হতে শুরু করে। ঠিক আছে, দিনকে দিন মায়ের শরীর অনেক খারাপ হতে শুরু করে, এবং এতটাই খারাপ হয়ে যায় যে মা রীতিমতো বেড রেস্টে চলে যায়। সে তার মাথা তুলে তাকাতে পারতো না, এরকম একটা অবস্থা। আমাকে রীতিমতো সব বাড়ির সমস্ত কাজ করতে হতো। হ্যাঁ, এবার সেই সময় আমার দিদা মাকে ফোন করেছিল এবং সমস্ত কিছু ঘটনা শুনে জানে। তারপরে আমার দিদা বলেছিল আমার বাবাকে ফোন করে যে তোমরা একটা কাজ করো, কয়েকদিন আমাদের এখানে চলে আসো। ঠিক আছে, এখানে ডাক্তার দেখাও, হ্যাঁ যদি ঠিক কিছু হয়। তো আমার বাবাও তাদের কোনো আপত্তি করেনি। হ্যাঁ, আমার বাবা, মা আর আমি 3জন মিলে আমার দিদার বাড়ি, মানে বেহালায় চলে যাই। এবার দিদার বাড়িতে আমার মাসি এবং আমার দিদা দুজনে থাকে। মাসি হচ্ছে অবিবাহিত আর কি, কোনো কারণে তার বিয়ে হয়নি। কারণটা আমি পরে বলছি। বিয়ে হয়নি, সেজন্য মাসি আর দিদা দুজনে থাকতো। এবার সেখানে মা গেছে, আমি গেছি, বাবা গেছে। এবার বাবার তো অফিসে প্রায় ভালোই কামাই হচ্ছে। ঠিক আছে, সেজন্য বাবাকে
আমার দিদা আর মাসি দুজনে মিলে বলে যে একটা কাজ করো, তোমাদের ওই ফ্ল্যাটটা তো মানে যেখানে রয়েছে আর কি নিউ টাউনে, সেটা তো এমনি বাজে, তোমরা দুজনে, তোমরা তিনজনে বুঝতে পারছো, একটা কাজ করো ওটাকে তোমরা ছেড়ে দাও, তোমরা বেহালায় একটা ফ্ল্যাট দেখো, ঠিক আছে, আমাদের বাড়ির আশেপাশে একটা ফ্ল্যাট দেখো, তুমি এখান থেকেই নয় অফিস যাতায়াত করলে কোনো সমস্যা হবে না। আমার মাসি বিশেষ করে বেশি জোর দেয় যে তোমরা এখানে চলে আসো, এখানেই থাকো। এবার আমি আর বাবা দুজন মিলে একটু আলোচনা করি আর কি, যেহেতু বাবা আমার সাথে আর সব কিছু আলোচনা করতো ওই সময়ও। হ্যাঁ, তো আমি বললাম যে হ্যাঁ, কথাটা খারাপ বলেনি, কারণ তোমার বাবার নিজেরও অফিসে অনেক কামাই হতো, হ্যাঁ, মায়ের দেখাশোনা করা একটা ব্যাপার রয়েছে, সেজন্য আমি বললাম যে হ্যাঁ দেখো, ওখানে তো আমরা এমন নয় এদের নিজেদের ফ্ল্যাট ভাড়াতেই রয়েছি, ছেড়ে দাও, এমনিতেও বাড়িতে অনেক সমস্যা, এখানে একটা ফ্ল্যাট দেখো যেখানে আমরা পুরোপুরি শিফট হয়ে যাবো আর কি। এবার একটা ফ্ল্যাট দেখে ফ্ল্যাটটাকে খোঁজ পাই, 3 তলা বাড়ি, নিচের তলা একটা ফ্যামিলি থাকে, মাঝখানে যে ফ্ল্যাটটা সেটা আমরা নিই, এবং ওপরের তলা খালি, বা 3 তলা খালি, 4 তলায় ছাদ। এই যে বাড়ির খোঁজটা, এটা কিন্তু আমাদের মাসি আমাদেরকে দিয়েছিল আর কি, ঠিক আছে। এবার মাসি বলছে এরকম একটা ফ্ল্যাট আছে, তোরা নিতে পারিস, তো আমরা, আমি আর বাবা দুজনে গেছিলাম, দেখাশোনা করি, ভালো লাগে, বেশ ভালোই লাগে। এবার এতদিনে প্রায় 2-3 সপ্তাহের মধ্যে চলে যায় আর কি। এই 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু মায়ের শরীর আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ডাক্তার দেখিয়েছে, হ্যাঁ, এবং এইসব জিনিসপত্র তো আর নেই যেগুলো ওই নিউ টাউনের ফ্ল্যাটে হতো, সেগুলো তো আর নেই, সেজন্য মায়ের শরীর কিন্তু বেশ অনেক ভালো হয়ে গেছে, আগের মতোই বলা যেতে পারে। তো আমরা সবাই মিলে ওই বেহালার ফ্ল্যাটে শিফট হয়ে যাই। ওই ফ্ল্যাটে শিফট হওয়ার পরে আমরা যেটা বুঝতে পারতাম যে নিচের যে ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু একটা মারোয়ারি ফ্যামিলি, ঠিক আছে, তারা নিজেদের মতো থাকতো, হ্যাঁ, মা কথা বললে বলতো, না হলে বলতো না, ঠিক আছে, অত বেশি কারোর সাথে কথা বলতো না আর কি। মাঝখানের ফ্লোরে আমরা থাকতাম, মানে সেকেন্ড ফ্লোরে। 3 তলায় যে ফ্ল্যাটটা, ওরা কিন্তু পুরোপুরি বন্ধ, ওখানে কেউই থাকে না। এবার যখনই আমি আমাদের যে ফ্লোর, সেই ফ্লোর থেকে 3 তলার যে সিঁড়ি, সেই সিঁড়ির দিকে তাকাতাম, সেই সিঁড়িটা সবসময় অন্ধকার থাকতো, ঠিক আছে, সবসময় অন্ধকার থাকতো, একটা লাইট ছিল, লাইটটা কাটা, জ্বলতো না। আমি যখনই আমাদের ফ্লোর থেকে দাঁড়িয়ে 3 তলার ফ্ল্যাটে 3 তলার দিকে তাকিয়ে থাকতাম, প্রত্যেকটা সময় আমার মনে হতো কেউ না কেউ ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর কেউ না কেউ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি প্রথম বেশ কয়েকদিন আমি এটা নোটিস করি, কিন্তু মাকে কিচ্ছু বলি না, যেহেতু মায়ের শরীর এতটা খারাপ হচ্ছে, মাকে আমি কিচ্ছু বলি না, মা অকারণে ভয় পাবে। কিন্তু আমি দেখলাম যে জিনিসটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকছে। হ্যাঁ, তো আমি মাকে বলি, মা আমাকে বলছে মাও সেম জিনিস ফিল করে। হ্যাঁ, সেও দেখে যে যখন সে আমাদের ফ্লোরের দিকে তাকিয়ে কোনো সময় হয়তো চোখ চলে গেল 3 তলা ফ্লোরের দিকে, সে দেখে কেউ না কেউ সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মানে তার কিন্তু মুখ চোখ কিচ্ছু বোঝা যায় না, একটা মনে হয় জাস্ট কালো রঙের অবয়ব সেখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর ওই বাড়ি, যে বেহালার যে নতুন ফ্ল্যাট, সেখান থেকে আমার দিদার বাড়ি খুব যে হলে 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। মাসি প্রায় দিনই আসতো, প্রায় মানে একদিন ছাড়া ছাড়াই আমাদের বাড়িতে আসতো, এবং মাসি আমার মায়ের খুব যত্ন নিত, ঠিক আছে, মানে চুলে তেল মেখে দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, ঘরের সব আমাদের জামা কাপড় আর কি ঠিকঠাক করে গুছিয়ে, ভাঁজ করে গুছিয়ে রাখা, এই সমস্ত কিন্তু মাসি করতো আর কি, যখনই আসতো আর কি। আমরা দুজনেই বলতাম যে এইসব করা দরকার নেই, তুই বস চুপ করে গল্প কর, কিন্তু না, মাসি কিন্তু করতো। এরপর কি হয়, একটা জিনিস যেটা হচ্ছে, আমি দেখতাম আর কি, যে মাসি কিন্তু মাঝে মাঝেই ওই উপরের ফ্ল্যাটে যেত, উপরে যেত আর কি। আমি যখনই তাকে জিজ্ঞেস করতাম যে তুমি উপরে যাও কেন বারবার মাসি, তখন সে বলতো যে উপরে না রে, আমি জাস্ট ছাদে যাই, আমি একটু ও, একজন ফোন করেছিল, আমার দরকার ছিল, ওখানে টাওয়ার পাচ্ছিলাম না, তাই জন্য ছাদে গেছিলাম। ব্যাস, প্রত্যেকটা বার এই একটাই কথা বলতো মাসি। কিন্তু আমি জানি যে সে ছাদে যেত না, সে কিন্তু ওপরের ঘরটায় যেত, ঠিক আছে, কারণ ছাদে যে দরজা, সেটা খুললে বন্ধ করলে ভীষণ আওয়াজ হয়, ক্যার ক্যার করে একটা, মানে পুরোনো দিনে যে দরজা হয় সেরকম আর কি। তো যাই হোক, আমি এই মাসির সাথে কথা বাড়াতাম না, ঠিক আছে। একদিনকে আমি দেখতে পাই যে আমার মা আমাকে বলছে যে ওপরের ছাদে জামা কাপড় মেলা আছে, একটু তুলে নিয়ে আয়। আমি ছাদে যাই জামা কাপড় তুলতে। এবার সেদিনকে আমাদের যে নিচের যে ফ্ল্যাটের লোকজন, তাদের ঘরে অনেক লোকজন এসেছিল আর কি। আমি ছাদের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম ছাদে, আমি দেখছি অনেকগুলো দড়ি বাঁধা রয়েছে, এবং যে দড়িতে আমাদের জামা কাপড়গুলো মেলা ছিল, সেই দড়ির সামনেই একটা মহিলা
পিছন ঘুরে মানে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবার আমি বললাম কাকিমা কাকিমা এরকম করে ডাকছে। আমি বললাম হয়তো ওদের ঘরের কোনো একজন লোকজন হয়তো উপরে গেছে ছাদে। আমি বেশ কয়েকবার ডাকলাম তো কোনো সাড়া শব্দ নেই, কিন্তু ওই যে মহিলার যে অবয়ব, তার চুল একদম পুরো খোলা, ঠিক আছে, পেছন দিকে দেখে মনে হচ্ছে বেশ শরীর স্বাস্থ্য ভালো এবং একটা লম্বাটে চেহারা। হ্যাঁ, মানে মেয়েদের এরকম লম্বা চেহারা খুব কমই হয় আর কি। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছি, আমি হয়তো ভাবলাম সে হয়তো শুনতে পাচ্ছে না। আমি ধীরে ধীরে যখন তার দিকে এগিয়ে গেলাম, একেবারে আমি জাস্ট ওই মহিলার থেকে 1 থেকে 1.5 পা দূরে, তখন আমি যখন তার কাঁধে হাত দিতে যাবো, আমি দেখছি সেখানে কেউ নেই। মানে জাস্ট রীতিমতো একটা মানুষ বা একটা অবয়ব যাকে আমি এতক্ষণ ধরে দেখলাম, হ্যাঁ প্রায় 10 মিনিট ধরে আমি যাকে ডাকলাম, সে কি তার সামনে এসে আমি দেখছি সেখানে কেউ নেই, কেউ নেই। আমি পুরো ছাদে একা। আমার ওই সময় এতটা ভয় লেগে গেছিলো, হ্যাঁ, যে আমি রীতিমতো দৌড়ে নিচ্ছি আমি মাকে পুরো ঘটনা বলি। হ্যাঁ, মা ভয় পেয়ে যায়, ঠিক আছে। আর এই বাড়িতে রাতের বেলায় আমি আর মা দুজনে শুনতে পেতাম যে টেবিল নাড়ানোর শব্দ, চেয়ার নাড়ানোর শব্দ, আর না হলে ওই লোহার যে বড় রড হয়, সে রডগুলো যদি ধরম ধরম করে মেঝেতে বাড়ি মারা হয় যেরকম শব্দ হবে, ঠিক সেরকম শব্দ। আমি আর মা প্রায় দিন, আর বিশেষ করে যেদিনকে মাসি আসতো উপরে যেত, সেদিনকেই এই ঘটনাগুলো কিন্তু বেশি বেশি করে হতো। একদিনকে সন্ধেবেলায় সময় তখন 6টা 6:30 বাজে, হ্যাঁ, আমি আমার ঘরে পড়াশোনা করছি আর মা তার ঘরে শুয়ে রয়েছে। বাবা তো অফিস গেছে। আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি মা বলছে, কিরে রিঙ্কি একটু চা কর না, ওখানে দাঁড়িয়ে আছিস কেন, ঘরের ভেতরে আয়, চা কর একটু। তখন থেকে বলছি আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু চা করে নিয়ে আয় না। অনেকক্ষণ ধরে শুনছি, প্রায় 5 থেকে 7 মিনিট ধরে। আমি এই কথা শোনার পরে আমি যখন মায়ের ঘরে গেলাম, আমি দেখছি মা বারান্দার দিকে তাকিয়ে রয়েছে। মানে মা বাবার যে ঘর, সেই ঘরেরটা এটা ব্যালকানি ছিল, সেই দিকে তাকিয়ে রয়েছে এবং এই কথাগুলো বলে আছে যে কে রিঙ্কি তুই ওখানে দাঁড়িয়েছিস কেন, তোকে বলছি তখন একটু চা করতে, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। আমি মাকে ডেকে বলি যে ও মা তুমি কার সাথে কথা বলছো। আমার মা রীতিমতো আমার দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেছে। সে শুয়েছিল, সে না উঠে বসে পড়ে যে তুই এখানে, আর যে হ্যাঁ আমি তো আমার ঘরে ছিলাম, তুমি কার সাথে কথা বলছো, কাকে বলছো, তুমি চা করে দিতে রিঙ্কি রিঙ্কি করছো। আমার মা তখন আমাকে বলছে যে বারান্দার একদম মুখে, হ্যাঁ, কেউ একজন দাঁড়িয়ে ছিল, তার পুরো অবয়বটা আমার মতো, ঠিক আছে, যার চুলগুলো খোলা, তার শরীর চোখ মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু একটা কালো রঙের যে অবয়ব সেইটুকুনি মা বুঝতে পারছিল। হ্যাঁ, এবং একদম পুরো স্ট্যাচু মতো দাঁড়িয়ে ছিল আর কি। এবার মা ভাবছিল আমি রিঙ্কি ওখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ওই জন্য মা ওরকম করে বলছিল, কিন্তু আমি নেই। এবার এই কথাগুলো বলার পরে মা যখনই সেদিকে তাকায়, দেখছি সেখানে কেউ নেই। এবার আমি আর মা দুজনের মধ্যে কথা বলা বলি করছিলাম যে নিউ টাউনের বাড়িতে ওরকম হতো, ঠিক আছে, এখন এখানেও সেই একই জিনিস হচ্ছে। হ্যাঁ, আমাদের এটা মনে হতে শুরু করে যে তাহলে কি ওখান থেকেই আমরা কিছু এখানেও নিয়ে চলে এলাম। তাহলে যদি এই জিনিসটাই হয়, তাহলে আমরা দিদাদের বাড়িতে যখন আমরা ছিলাম তখন তো মা ভালোই ছিল, তখন তো মা সুস্থ স্বাভাবিক ছিল, তাহলে আবার নতুন ফ্ল্যাটে এলে এরকম কেন হচ্ছে। বাবাকে আমরা কথাটা বলি, বাবা প্রথমত বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু একদিনকে রবিবার বাবা আর মা দুজনে শুয়ে রয়েছে, ঠিক আছে, বাবা শুনতে পায় যে ওপরের ফ্ল্যাটে, ঠিক আছে, কেউ যেন একটা টেবিল নড়াচড়া করছে। মানে যেরকম আওয়াজ শব্দ আমি আর মা শুনতে পাই, ঠিক সেরকম শব্দ বাবা শুনতে পায়। এবার বাবা না সেই সময় ওপরে যায়, ঠিক আছে, উপরে গিয়ে দেখছে উপরে যে ফ্ল্যাটে দরজায় তালা লাগানো, ঠিক আছে। বাবার তখন মাথা ব্যথা ঘুরে যায়। বা এটা ভাবে যে ঘরে ফ্ল্যাটে যদি তালা লাগানো থাকে, তাহলে কি করে পসিবল ভেতরে এসব জিনিসপত্র নাড়াচাড়া করার, তাই না। এবার বাবা ছাদেও যায়, ছাদেও দেখছে কোনো চেয়ার টেবিল কিছু নেই, তাহলে কি করে সম্ভব। আর নিচের তলায় যারা রয়েছে তারা তো চেয়ার টেবিল করলে আমাদের উপরে আওয়াজ আসবে না, এটা স্বাভাবিক নয়। বাবা আমাদের দুজনকে এই কথাগুলো বলে, ঠিক আছে। আমার বাবা আবার আমার ঠাকুমাকে ফোন করে,
ফোন করে আবার সমস্ত কিছু বলে। হ্যাঁ, এবার আমার ঠাকমা আমাদের বাড়িতে আসে, ঠিক আছে, মানে আর কি ওই বেহালায় আসে। এবার আসার পরে এবার ওখানে একটা মন্দিরের খোঁজ ছিল আর কি, বেহালাতে একটা মন্দিরের খোঁজ ছিল আমার ঠাকমা। এবার সেখানে আমি, বাবা আর মা তিনজনেই গেছিলাম, এবং এরই মাঝখানে কিন্তু আমার বাবার মায়ের তিনজনেরই শরীর ভীষণই খারাপ হতো আর কি। মানে একদিন আমার শরীর খারাপ, তো পরের দিনকে মায়ের, তারপরের দিনকে বাবার। বাবা প্রায় দিন অফিস কামাই করতো, আমারও স্কুল কামাই হতো, ঠিক আছে। এগুলো আমাদের বাড়িতে লেগেই রয়েছে। হয়তো আমার শরীর খারাপ ভীষণ, আমি একদম পুরো বিছানা থেকে উঠতে পারছি না, পরের দিনকে মায়ের, পরের দিনকে বাবার, এরকম করে এই শরীর খারাপ ঘটনা লেগে রয়েছে। প্লাস আমার মা মাঝে মাঝেই কিন্তু বমি করতো, এবং যখনই তার বমি হতো, বমি দিয়ে কিচ্ছু বেরোতো না, শুধু জল বেরোতো, ঠিক আছে। একটা অদ্ভুত বিষয়। আর একটা হচ্ছে মাঝে মাঝেই কিন্তু মা পড়ে যেত, মানে শুকনো, মেঝে শুকনো, সে হাঁটছে, হঠাৎ করে সে পড়ে যেত, তার মনে হতো কেউ না তাকে ধাক্কা মারলো। এই জিনিসটা কিন্তু আমার সাথে হতো না, মায়ের সাথে এই জিনিসটা হতো। সে পুরো ঘরে মাঝে মাঝে যখন হাঁটতো আর কি, মনে হতো কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিল, ঠিক আছে। বিশেষ করে হতো যখন সে বাথরুম থেকে বেরোতো, এবং যখন সে ব্যালকানিতে জামা কাপড় মেলতো, সেই সময়টা বেশি বেশি করে হতো। তো এই শরীর খারাপ, ঠিক আছে, এই সমস্ত আওয়াজ, এই সমস্ত কিছু নিয়ে আমার বাবাও কিন্তু বিশ্বাস করেছিল যে যেই জিনিসটা নিউ টাউনের বাড়িতে ছিল, সেই জিনিসটাকে হয়তো আমরা এখানেও নিয়ে চলে এসেছি। আমার ঠাকমা আসে, আমরা তিনজন মিলে সেই মন্দিরটায় যাই। এবার মন্দিরটাতে গিয়ে, মন্দিরে যে পুরোহিতটা, তান্ত্রিকটা ছিল আর কি, তান্ত্রিক নয় পুরোহিতই আর কি, পুরোহিত আমাদেরকে অনেক কিছু বলে, ঠিক আছে, যে তা একটা তিনজনকে তিনটে তাবিজ দেয়। এবার বলে যে দেখ, আমি বেশি কিছু করতে পারবো না, কিন্তু এই তাবিজটা দিয়ে হয়তো তোদের ওপর যে অত্যাচারটা হচ্ছে সেটা হয়তো হবে না। এবার তোরা একটা কাজ কর, আগামী শনিবারকে তোরা তিনজন এখানে আয়। হ্যাঁ, আমার যে গুরুদেব, তাকে আমি ডাকবো, তিনি সব কিছু করতে পারবে যা করার। এবার সেদিনকে ছিল হচ্ছে সোমবার। এবার আমাদের কাছে পুরো সপ্তাহটা পড়েছিল। এবার ওই এক সপ্তাহের মধ্যে আমার বাবার শরীর এতটা খারাপ হয়েছিল, এতটা খারাপ হয়েছিল, যে শনিবারকে আমাদের যাওয়ার কথা ছিল। আমাদের না একটা ফলস পজিশনে পড়ে গেছিলাম যে আমরা যেতে পারবো কি পারবো না, কারণ ওখানে আমরা তিনজনকে একসঙ্গে যেতে হতো না। আমরা বুঝতে পারছিলাম না যে আমরা তিনজন একসাথে যেতে পারবো কিনা, বাবা যেতে পারবে কিনা। শুক্রবার রাতে আমরা এইসব ভাবনা চিন্তা করছিলাম। বাবা বারবার বলছে আমার হয়তো না গেলেও তোরা দুজন যা, তোরা দুজন যা। শনিবারের সকালবেলায় আমার মা রীতিমতো হাউমাউ করে কাঁদছে সকালবেলায়। আমি ঘুম থেকে উঠে যখন আমার ঘর থেকে ওদের ঘরে যাই, আর বা আমার ঘরে, মা বলছে বাবা নাকি আর বেঁচে নেই, বাবা মারা গেছে। আমার তখন মনে হচ্ছিল আমার পায়ের তলায় মাটি নেই, ঠিক আছে। আমি এটা কি করে সম্ভব, মানে সেদিনকে শনিবার যাওয়ার কথা ছিল, আর শনিবারকেই আমার বাবা মারা গেল। তো তারপরে প্রায় এক সপ্তাহ আমাদের ওই তান্ত্রিকের কাছে যাওয়াটা ডিলে হয়ে যায়। তারপরে যখন আমরা যাই, ও এতগুলো সময় কিন্তু ঠাকমা আমাদের সঙ্গেই ছিল আর কি। তো যখন আমরা যাই এক সপ্তাহ পরে, তখন ওই যে তান্ত্রিক যা যা আমাদেরকে বলেছিল, সেটা বলার পরে, মানে শোনার পরে আর কি, আমরা আমাদের নিজেদের কানকে বিশ্বাস করতে পারি না। কারণ এই সমস্ত যে ঘটনা, এই সমস্ত ঘটনা কিন্তু আমার দিদা আর আমার মাসি জানতো, ঠিক আছে, যে এর মাঝখানে মাসি প্রায় দিনই আসতো। হ্যাঁ, মাসিকে আমরা সমস্ত কিছুই বলতাম, কিন্তু মা শত বিশেষ পাত্তা দিত না, ঠিক আছে। মাসি একটাই কথা, ও এরকম হয়েছে, তোরা সাবধানে থাক রে, তোদের সাথে কি হচ্ছে, হ্যাঁ, এরকম করে কথা বলতো আর কি। হ্যাঁ, মানে তার কিছু যাই আসে না, এরকম একটা ব্যাপার। ওই তান্ত্রিক আমাদেরকে বলছে যে ওই যে বাড়িতে, যে নিউ টাউনে আমরা যে ফ্ল্যাটে থাকতাম, ওখানে আমাদের যে বাড়িটা ছিল, ওই বাড়িটা একটা কবরস্থানের ওপর তৈরি হয়েছিল, ঠিক আছে। এবার ওই আশেপাশে যে বাড়িগুলো তৈরি হচ্ছে, সেই বাড়িগুলো বানাতে গিয়েও নাকি অনেক যে লেবার, তারা নাকি মৃত্যু হয়, এবং তাদের যে আত্মা, এবং ওই যে কবরস্থানের যে আত্মা, ওরাই নাকি পুরো এলাকাটাকে ঘুরে ঘুরে বেড়াতো, ঠিক আছে। এবার ওই জন্যেই আমরা যে বাড়িটা থাকতাম, সে বাড়ির মালিক ওখানে থাকতো না, আমাদেরকে কম দামে বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছিল।
এবার আমরা সেখানে ছিলাম এবং সেখানকার যে আত্মা যেটা আমার মায়ের উপর ভর করেছিল, আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে সেটা সেখানেই থেকে গেছে, সেখান থেকে আমরা কিছু নিয়ে আসিনি। তাহলে নতুন ফ্ল্যাটে কী অসুবিধা? আমার ওই তান্ত্রিক বলছে আর কি, আমাদের যে মা আর বাবার যে বিয়ে হয়, ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে প্রেম করেই বিয়ে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, ঠিক আছে। আমার বাবা প্রথমে যখন আমার দিদা বাড়িতে যায় সম্বন্ধ দেখতে, ঠিক আছে, সেটা গেছিল হচ্ছে আমার মাসির জন্যে। এবার সম্বন্ধ দেখতে গিয়ে আমার মাসিকে বাদ দিয়ে আমার মাকে পছন্দ হয়, ঠিক আছে। এবার সেই সময় কিন্তু আমার বাবা বলতে পারেনি যে আমার বড় মেয়েকে বাদ দিয়ে আপনার ছোট মেয়েকে ভালো লেগেছে, সেটা দিদাদুকে বলতে পারেনি ওদের সবার সামনে, কিন্তু বাড়িতে এসে সে তার মাকে বলে, মানে আমার ঠাকুমাকে বলে, এবং ঠাকুমা কিন্তু এতে আপত্তি করেনি। এরপরে কি হয়, মায়ের সাথে তার কথা বলা শুরু হয়, আমার বাবার কথা বলা শুরু হয় এবং ধীরে ধীরে প্রেম হতে হতে এবার আমার দাদু দিদা প্রায় দিন জিজ্ঞেস করতো যে আপনারা কি ভাবলেন, কিন্তু আমার ঠাকুমার বাবা দুজনেই কিন্তু জিনিসটাকে চেপে যেত। যখন আমার বাবা আর মা প্রেম করতো আর কি, পুরো জিনিসটা প্রেম করার পর যখন দুজন সিরিয়াস হয়ে যায় দুজনের প্রতি, যে হ্যাঁ তারা এবার বিয়ে করতে পারে, তারা বাড়িতে বলতে পারে, সেই সময় তারা দুজন বাড়িতে গিয়ে বলে, এবং সেই সময় কিন্তু আমার দাদু আর দিদা কেউই আপত্তি করেনি, ঠিক আছে। যে যাই হোক, বড় মেয়ের জায়গায় ছোট মেয়ের তো বিয়ে হচ্ছে। আর আমার বাবার প্রচণ্ড ভালো ছিল আর কি, মানে তার নিজস্ব বাড়ি, ভালো চাকরি, গাড়ি, সমস্ত কিছু রয়েছে, সেই জন্য আমার দাদু কিন্তু আপত্তি করেনি। কিন্তু এই যে একটা মনের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ আমার মাসির মনের মধ্যে, সেটা কিন্তু মাসির থেকে যায়, কারণ মাসির কিন্তু আমার বাবাকে প্রচণ্ড ভালো লেগেছিল। তারপরে এরকম একটা ভালো চাকরি করে, ভালো বাড়ির ছেলে, এরকম সম্বন্ধে কে হাতছাড়া করতে চায়? এবং সেই ছেলেটা তাকে দেখতে এসে যখন তার ছোট বোনকে দেখতে পছন্দ করে ফেলে, তার মনের মধ্যে যে রাগটা ছিল, যে ক্ষোভটা ছিল, সেই থেকেই কিন্তু মাসি আর বিয়েই করেনি, ঠিক আছে। এবং সেই রাগ ক্ষোভ থেকেই আমাদের যে বাড়িটা, আমাদের বেহালের যে বাড়িটা আমরা নিয়েছিলাম আর কি, যে ফ্ল্যাটটা কিনেছিলাম, সেই ফ্ল্যাটটা আমার মাসি ঠিক করে দিয়েছিল, যেটা আমি বলেছিলাম। এবং উপরের তলায় যে ঘরটা রয়েছে, সেই ঘরে আমার মাসি কালা জাদু করে 3টে প্রেতকে ওখানে বন্ধ করে রেখেছিল। এবং যখনই আমার মাসি আমাদের বাড়িতে এসে মায়ের চুল আছড়ে দিত, তেল মেখে দিত, ঘর জামা কাপড়গুলো পরিষ্কার করতো, তখনই মায়ের মাথা থেকে চুল, আমার আমার আর বাবা মায়ের 3জনের জামা কাপড় নিয়ে ওই ঘরে যখনই ওপরে যেত, সব কীর্তিকলাপ করতো আর কি। মানে তান্ত্রিকটা বলছে তোদের এই যে পুরো পরিবারকে শেষ করা মূল কাণ্ডারি হচ্ছে তোর মাসি, ঠিক আছে। তোর মাসি এই প্রেত চালান করে তোদের পুরো পরিবারটাকে শেষ করেছে, তোর বাবাকে মেরেছে, এরপরে তোর মাকে মারতো, তারপর তোকে মারতো, পরপর 3জনকে মারতো এক এক করে, ঠিক আছে। তোরা চলে এসেছিস যে তোদের ভাগ্য ভালো। 3জনকে, আমাকে আর মাকে, 2জনকে 2টো তাবিজ দেয়, ঠিক আছে। তাবিজটা দিয়ে বলে যে তাবিজটা পড়ে থাকবি যতদিন বেঁচে থাকবি, তাবিজটা খুললে কিন্তু যেদিনকে খুলবি সেদিনকেই শেষ তোরা, এটা জেনে রাখ। আর একটা কথা বলে যে যদি পারিস এই ফ্ল্যাটটা ছেড়ে দে। তো সেদিনকে আমরা ফিরে আসি, ঠিক আছে। তারপরে আমি আর মা দুজনেই আমাদের যে পৈতৃক বাড়ি আর কি, ঠাকুমা যেখানে থাকে সোদপুরে, আমরা শিফট হয়ে যাই। তারপর থেকে এখনও আমরা সোদপুরেই রয়েছি। হ্যাঁ, এখন আমি চাকরি করি, ঠিক আছে। আমার বয়স এখন প্রায় 26 হয়ে আছে। হ্যাঁ, কিন্তু এই ঘটনা আমি আজ অবধি কোনো দিন ভুলবো না, যে একটা মানুষ যার বিয়ে হয়নি বলে সে তার নিজের বোনের পরিবার ধ্বংস করার চেষ্টায় ছিল। হ্যাঁ, মানে সে একটা তালে ছিল, মানে একটা সুযোগ সন্ধানী ছিল, যে কখন সে একটা সুযোগ পাবে এবং তার বোনের পুরো পরিবার শেষ করে দেবে। তো এটা ছিল ঘটনা। ওই দিনের পর থেকে আমি আর মা, আমার দিদা আর আমার মাসি কারোর সাথে কোনো সম্পর্ক রাখিনি আজ অবধি না, ঠিক আছে। আমার দিদা অনেকবার জিজ্ঞেস করেছে কী হয়েছে, কিন্তু কোনোদিন আমি আর মা আমার দিদা মাসির সাথে কথা বলিনি। মাসি বুঝতেই পেরেছে, কিন্তু কথা বলিনি আমরা।
তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মেল করুন pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।